আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে ইনফ্লেশনটা প্রথম মোস্ট প্রবাবলি ইউক্রেন রাশিয়া ওয়ারটার পরবর্তী থেকে বাড়া শুরু করেছিল। যেহেতু আমাদের ম্যানুফ্যাকচার গুডসগুলো ইম্পোর্ট ওরিয়েন্টেড, মানে ইম্পোর্ট ডিপেন্ডেড, তো আমরা এক এক পর্যায়ে ইনফ্লেশন ইম্পোর্ট করছি। তো পরবর্তীতে বিভিন্ন দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে প্রাইসিংটা কমলেও আমাদের দেশে আসলে কমে নাই। গভর্নমেন্ট হচ্ছে যে এটার ইনফ্লেশন ট্যাকেলের কথা বলে হচ্ছে যে আমাদের পলিসি রেটটা প্রায় 11.5% নিয়ে গেছে। পরে কমিয়ে ওটা 10%-এর কাছাকাছি আনছে। এবং আমরা যদি হিসাব করি 3% স্পেডে হিসাব করলে আমাদের কমার্শিয়াল লোনটা প্রায় 12% বা কনজিউমার পর্যায়ে 14-15% চলে গেছে। তো এটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে যে আমাদের কনজিউমার স্পেন্ডিংও কমে দিয়েছে, আমাদের বিজনেসগুলোরও ক্ষতি করছে, বিশেষ করে যারা এক্সপেন্ড করছে ওই টাইমটাতে। একটা পর্যায়ে গভর্নমেন্ট গ্যাস ট্যাস সাপ্লাই দিতে পারেনি, তারা কিন্তু তাদের অপটিমাল পজিশনে অপারেটও করতে পারেনি। তো ম্যাক্সিমাম ব্যবসায়ী ক্ষতি করছে তখন যারা এক্সপেন্ড করছে তাদের। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই রেটটা আসলে এত হাই রেখে কি আমরা আমাদের যে ভাইয়া যে বললেন প্রাইভেট সেক্টরের যে ডেভেলপমেন্ট, এটা করা পসিবল কিনা? কারণ বর্তমানে যে অবস্থা ব্যবসাগুলো, তারা বরং জবে ছাঁটাই করতেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জানি যে হাই ইন্টারেস্টটা একটা ইন্ডিকেটর যে আমাদের কারেন্সিটা ইনস্টেবল। তো এইটা আসলে আমাদের এফডিআর ক্ষেত্রে একটা বাধা হতে পারে কিনা? থ্যাংক ইউ। আমাদের কিন্তু বিশ্বব্যাপী জ্বালানির দাম কিন্তু ডে বাই ডে কমা শুরু করছে, সেটা খেয়াল করছেন কিনা? হ্যাঁ, তো সেই হিসাবে চিন্তা করলে আমাদের এখানে প্রোডাকশন প্রসেসটা আর একটু সস্তা হয়ে আসার কথা। এখনো হয়তো বা সেই কাঙ্ক্ষিত পরিমাণ সস্তা হয় নাই। সেটা কারণটা কি তাহলে? হয়তো বা সেই যে ইন্টারেস্ট রেটের কথা বলতেছেন, সেটা একটা ব্যাপার। ঠিক আছে, আমরা আলোচনা একটা পর্যায়ে কিন্তু অলরেডি বলছিও যে ইন্টারেস্ট রেটের সাথে ইনভেস্টমেন্টের একটা নেগেটিভ সম্পর্ক আছে। ইন্টারেস্ট রেটটা যদি বেড়ে যায়, বিজনেস এন্টিটি যারা আছে তারা কিন্তু সহজে লোন নিতে চায় না, তাদের জন্য লোন নেওয়াটা কস্টলি হয়ে যায়, ইনভেস্টমেন্টটা কস্টলি হয়ে যায়, যেটার একটা ইম্প্যাক্ট পড়তেছে আপনার প্রোডাকশনের উপরে। একটা প্রোডাকশন শর্টেজ ক্রিয়েট হচ্ছে আর কি। ঠিক আছে, তো সেদিক থেকে চিন্তা করলে আপনি যদি এখন গুডস মার্কেটকে কন্ট্রোল করতে চান, আমাদের গুডস মার্কেটে যদি প্রাইসকে স্টেবল করতে চান, অবশ্যই আমাদের প্রথমে যে জিনিসটা এনশিওর করতে হবে সেটা হলো আমাদের যে মানি মার্কেট যেটা আছে, দ্যাট মিনস মানি ডিমান্ড এবং মানি সাপ্লাইয়ের যে ব্যাপারটা আছে, সেটাতে একটা সামঞ্জস্য বিধান করতে হবে। ঠিক আছে, একটা প্রপার ইন্টারেস্ট রেট আমাদেরকে সেট করতে হবে, যেটা কিনা আসলে আপনার বিজনেস এন্টিটিগুলোকে ওভারবার্ডেন যেন করে না ফেলে। ঠিক আছে, আর বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যেটা বললেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিবেশটা যদি ঠিকঠাক না থাকে, আমার তো বাইরে থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফডিআই যেটা, সেই ব্যাপারটা আসবে না। সো আমি ইন এ নাটশেল, আমি যদি আমার ইকোনমিকে এক্সিলারেট করতে চাই, আমার ইনভেস্টমেন্ট সেটা ইন্টারনাল হোক এবং এক্সটার্নাল হোক, দুইভাবেই যদি চিন্তা করি, দুইটাকে আমার আসলে অ্যাকোমোডেট করতে হবে আর কি। ইন্টারনাল এক্সটার্নাল ইনভেস্টমেন্টটা যেন বাড়ে, সেদিক থেকে আমাদের ব্যাংকিং সেক্টরগুলোকে সুবিধা দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার যেন এফডিআই বেশি করে অ্যাট্রাক্ট করা যায়, তার জন্য আমাদের এখানে যে ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো যে ট্র্যাডিশনালি এফডিআই এর একটা বড় অংশ আসলে আরএমজি সেন্ট্রিক, এবং আমরা দেখতে পাই যে জ্বালানি খাতেও আমাদের বিপুল অঙ্কের বিদেশি ঋণ আছে বাংলাদেশের, যেমন আদানি গ্রুপের কাছ থেকে অনেক ঋণ আছে। সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ যাতে অন্যান্য সেক্টরেও আনা যায়, সেজন্য কি কি পলিসি গ্রহণ করা যেতে পারে? আরেকটা প্রশ্ন হলো, এফডিআই এর ক্ষেত্রে আমরা শুনি যে ব্যুরোক্রেটিক হ্যাসেল এবং করাপশন, এই দুটো একটা বড় বিষয়। তো এই রিয়েলিটি মেনে নিয়ে আসলে কিভাবে, মানে অন্যান্য কিভাবে পলিসি গ্রহণ করা যেতে পারে যাতে বিনিয়োগ আরো বেশি আসে? সেকেন্ডটা দিয়ে শুরু করি। আমাদের দেশে ব্যুরোক্রেটিক হ্যাসেলস, করাপশন, ইউ হ্যাভ ভেরি রাইটলি মেনশন। আমি প্রথমে বলছিলাম যে আমরা যে 5টি প্রবলেম আইডেন্টিফাই করেছি, এটার মধ্যে দুটা ডেফিনেটলি ইনক্লুডেড। আমি ব্যুরোক্রেটিক হ্যাসেলস নিয়ে বলি, আমরা কি কি চেষ্টা করছি। আমরা 2 থেকে 3টি আমি বলবো ল্যান্ডমার্ক বলেন বা ফ্ল্যাগশিপ বলেন, একটু ইন্টারভেনশন নেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে, উই আর ট্রাইং টু ক্রিয়েট, এটাকে অনেক সময় অনেকে বলে একটা ডেফিনেট ওয়ান স্টপ সার্ভিস, এবং এটা ওয়ান স্টপ সার্ভিসটা আমরা অনেকভাবে মিসইউজ করেছি। বাট আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে, হোয়াট ডাজ আ ওয়ান স্টপ সার্ভিস মিন? এটা হচ্ছে টিপিক্যালি আপনি যখন একটা ব্যাংকে যাবেন, আপনি দেখবেন আপনার ব্যাংকে আপনার জন্য একটা রিলেশনশিপ ম্যানেজার রাখা হয়। রিলেশনশিপ ম্যানেজারের দায়িত্ব হচ্ছে আপনি ব্যাংকে ঢোকার পর আপনি যেই সার্ভিস নিতে চান না কেন, ওই সার্ভিসের বিগিনিং টু ফিনিশ
ও আপনাকে আসলে ন্যাভিগেট করে থ্রু প্রসেস। ও কিন্তু নিজে সব প্রবলেমের বা সার্ভিস দিতে পারে না আপনাকে, কিন্তু ও ন্যাভিগেট করে, রাইট? ওই ন্যাভিগেশনটা করলে যেটা হয়, আপনার ওই ব্যাংকিং এর যে হার্ডেলটা, ওই হার্ডেলটা আসলে আপনাকে ফেস করতে হয় না। আমার কাছে ওয়ান স্টপ সার্ভিস ইজ নট এ ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস আমার যখন একজন হাই ভ্যালু ইনভেস্টর আসবে বিডাতে, আমার একজন ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজার থাকবে হু উইল ন্যাভিগেট হিম থ্রু দি এন্টায়ার ব্যুরোক্রেটিক সিস্টেম। ওর ল্যান্ডের যে অ্যাপ্রুভাল লাগবে, ওর এনার্জির যে অ্যাপ্রুভাল লাগবে, ওর পানির যে অ্যাপ্রুভাল লাগবে, আমার ওই ওয়ান স্টপ সার্ভিস ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজারের দায়িত্ব হচ্ছে ওকে পুরো ব্যুরোক্রেটিক সিস্টেমটাকে ন্যাভিগেট করে দেওয়া। সো এই একটা জিনিস আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি যদি বলি, আমি নিজেও একজন ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজার, আমি প্রাইভেট সেক্টর থেকে এসে আমি ওই কাজটি করার চেষ্টা করছি। আমাদের আন্ডারে আমরা এরকম 4 থেকে 5 জনের একটা টিম ক্রিয়েট করার চেষ্টা করছি, যারা এই হাই ভ্যালু ইনভেস্টরদের এই ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজমেন্ট সার্ভিসটা দিবে। ওটা করলে অনেকাংশেই আমার বিষয় হচ্ছে এই পুরো হ্যাসেলটা কমে যাবে। সেটা গেল এক। 2 হচ্ছে, আমি আমার এর আগের আনসারগুলোতে যেটা বললাম, আমরা কো লোকেশন অফ এজেন্সি করার চেষ্টা করছি, আমরা লাইসেন্সিং এবং ডকুমেন্টেশনটাকে সিম্পলিফিকেশন করার অনেক চেষ্টা করছি। আমাদের এই বিভিন্ন ডিসিশন মেকিং অথরিটি আছে, যেমন বিডা একটা, বেজা একটা, বেবজা একটা, বিএইচটিপি একটা। আপনি জানেন চিফ অ্যাডভাইজার স্যার অলরেডি একটা আমাদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছে, এগুলো সকল প্রমোশন এজেন্সি হ্যাজ টু বি মার্জ ইনটু ওয়ান। আমার মনে হয় আমরা যখন এরকম এই মার্জটা করবো এবং আমরা যখন আরো অনেক স্কোপিং নিয়ে বসবো, তখন এই হ্যাসেলগুলা বিভিন্ন ডেস্কে যাওয়ার এই প্রবলেমটা অনেক কমে যাবে বলে আমার বিশ্বাস। বাট ওয়ান সেকেন্ড, কিছু স্টেপ শুরু হয়েছে, ডেফিনেটলি দিস ইজ আ পেইন পয়েন্ট, এটাকে আমরা ওভার দ্য টাইম সলভ করার চেষ্টা করব। প্রথম পয়েন্টটাও ভেরি রেলিভেন্ট, আমরা ডাইভার্সিফিকেশন কিভাবে করতে পারি এফডিআইটা। দেখেন, এখন সত্যি কথা বলতে আমাদের দেশে যে অ্যাডভান্টেজগুলো আছে, আরএমজিতে আপনার বা টেক্সটাইলসে এফডিআই আসছে, চায়না প্লাস ওয়ান সিচুয়েশনে এখন এটা আরো আসবে। এটার কোনো মানে অল্টারনেটিভ নাইও, এবং এটা আসলে আমরা চাইলেও থামাতে পারবো না, থামানো উচিতও হবে না। প্রবাবলি যেটা উচিত হবে হচ্ছে উইদিন টেক্সটাইলস বা উইদিন গার্মেন্টস আমাদের কিন্তু বিভিন্ন সেগমেন্ট আছে। একটা হচ্ছে কোর অ্যাপারেল, একটা হচ্ছে অ্যাডভান্সড গার্মেন্টস, একটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলস। আপনি দেখবেন আমাদের যারা ফায়ার সার্ভিসের কাজ করে, ওদের যে ওয়্যারটা, এটা কিন্তু খুবই টেকনিক্যালি সুপিরিয়র একটা গার্মেন্ট, এবং এটার কিন্তু ভ্যালু অনেক হায়ার। আপনার নর্মাল আমরা যে পোলো টি শার্ট এবং প্যান্ট বানাই, ওটার 3 থেকে 4 গুণ। তো উইদিন টেক্সটাইলস বা উইদিন গার্মেন্টসও কিন্তু আমাদের এই ভ্যালু অ্যাডিশন বা আমাদের উপরের সেগমেন্টে যাওয়ার এখন অনেক অপরচুনিটি আছে। সুতরাং আমাদের ভাবলেই হবে না যে গার্মেন্টস ইজ আ ম্যাচিওরড নাও সেগমেন্ট ফর আস। ইট ইজ নট অ্যাকচুয়ালি। এই 3টা সেগমেন্টের মধ্যে আমরা বাকি দুটোতে যাইনি এখনো। সুতরাং আরো অনেক অপরচুনিটি আছে। চায়নাতে প্রতি বছর এক্সপোর্ট হয় এখনো $250 বিলিয়ন, সেখানে আমরা নাম্বার 2 প্লেয়ার, আমাদের এক্সপোর্ট হচ্ছে 50 বিলিয়ন। সুতরাং আমাদের কিন্তু এখন অনেক স্কোপ আছে উইদিন টেক্সটাইলস। টেক্সটাইলসের সাথে বাকি সেক্টরগুলোতেও কি পলিসি ইনসেন্টিভ দিলে আরো এফডিআই আসতে পারবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। যেটা বলো, আমাদের একটা এফডিআই হিটম্যাপ আছে, ওখানে 19টা সেক্টর আইডেন্টিফাই করা হয়েছে। সেখানে টেক্সটাইলসের আমি যে 3টা বললাম, এটার বাইরেও 16টা সেক্টর আছে। ওই 16টা সেক্টরে আমরা কি ইনসেন্টিভ দিলে ওই সেক্টরগুলোতে এফডিআই আসবে, সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। সুতরাং এটা ওভার দ্য নেক্সট 3 to 4 মান্থস আপনি দেখবেন যে এই সেক্টরগুলোকে প্রায়োরিটাইজ করে আমরা অনেক ইনিশিয়েটিভ করব। আমি শুধু এখানে একটা অ্যাডিশনাল পয়েন্ট বলে রাখি, আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের এপ্রিল একটা ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে। একটা এপ্রিলের ইনভেস্টমেন্ট সামিটে আমরা আসলে এরকম 5টি সেক্টরকে আমরা আসলে থিম সেক্টর হিসেবে প্রমোট করছি। একটা অবশ্যই টেক্সটাইলস, কিন্তু টেক্সটাইলসের মধ্যে ভ্যালু অ্যাডেড গার্মেন্টসটাকে আমরা প্রায়োরিটি দিব। এর বাইরে আরো 4টা ডিফারেন্ট সেক্টর আছে, এখানেও এগুলো ইনিশিয়েটিভের থ্রুতেই আমরা চেষ্টা করছি টেক্সটাইলসের বাইরেও অন্যান্য সেক্টরগুলোতে কিভাবে এফডিআই বাড়ানো যায়, এটার অপরচুনিটিগুলো কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায়। I hope it answers the question. আমরা যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টগুলো আনবো, সেটা কোন ক্যাটাগরিতে আনলে এটা সবচেয়ে বেশি ভালো হবে? আমরা জানি যে লেবার ইন্টেন্সিভগুলোতে আনলে সেটা মানে হিউম্যান মানে কোয়ালিটি, এটাতে অনেকটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আমরা এটার পরিবর্তে সার্ভিস সেক্টরে মনোযোগ দিতে পারি কিনা। অ্যান্ড আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যেই ট্র্যাজেক্টরি, সেইটার ক্ষেত্রে আমরা মিডল ইনকাম জ্যাপের মতো কিছুতে পড়ার সম্ভাবনা আপনারা কিভাবে দেখছেন? থ্যাংক ইউ। একটা জিনিস হচ্ছে যে আমরা কোনটা করতে পারি, তার থেকেও একটা বড় প্রশ্ন হচ্ছে যারা ইনভেস্টর তারা কোনটায় করতে চায়। সো সেই প্রেফারেন্সটা আগে দেখতে হবে যে কোন দিকে তারা আসতে চাচ্ছে, এবং সে আমার মনে হয় সেটা প্রায়োরিটাইজ করাটা আরও বেশি ফ্রুটফুল। বাট একই সাথে আমাদের কান্ট্রি ইন্টারেস্টও অবশ্যই দেখতে হবে। সো এর মধ্যে যেটা অলরেডি বললেন যে আমাদের কিছু ইনহেরেন্ট স্ট্রেংথ যেমন অলরেডি আছে, রেডিমেড গার্মেন্ট সেক্টর এটা স্ট্যাবলিশড, কিন্তু আপনি যদি দেখেন
আমরা বাংলাদেশে মূলত কটন বেজ অ্যাপারেল প্রডিউস করি, যেটা আমাদের টোটাল প্রোডাকশনের 70%, আর 30% হচ্ছে নন কটন। কিন্তু যদি আপনি গ্লোবাল মার্কেট দেখেন, গ্লোবালি 70% হচ্ছে নন কটন প্রোডাক্টস আর 30% হচ্ছে কটন প্রোডাক্টস। সো আমাদের মনে হয় আমাদের গিভেন দ্য ইকোনমির যে স্ট্রেংথ আছে অলরেডি, ইকোনমিজ অফ স্কেল আছে আরএমজি সেক্টরের, আমাদের নন কটন প্রোডাক্টের দিকে যাওয়াটা এবং সেই দিকে এফডিআই অ্যাট্রাক্ট করাটা আরও বেশি ফ্রুটফুল হবে। কারণ সেই দিকে যেতে হলে যেই ধরনের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিজের প্রয়োজন, যেই ধরনের আদার সার্ভিসেস প্রয়োজন, ওইটা আমাদের নাই রাইট অ্যাট দিস মোমেন্ট। সো ওইগুলো বিল্ড আপ করাটা বেশি জরুরি। তা এছাড়াও আরও অন্যান্য সেক্টরস আছে, এখানে কোনোটা স্পেসিফিকভাবে পিক করাটা মুশকিল। কারণ হচ্ছে যে এখানে কোনো সোজা ভাষায় যদি বলি, কোনো টেক্সট বুক এক্সাম্পল আসলে খাটে না। অনেক ধরনের ইকোনমিক এক্সাম্পল আছে, কিন্তু এক্সাম্পলও আছে যে সেগুলো আসলে কাজ করে না। সো এখানে আমাদের যেই ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে অলরেডি এস্টাবলিশ, যদি বলি আমাদের লেদার অ্যান্ড ফুটওয়্যার আছে, এটা দীর্ঘদিন ধরে আমাদের আটকে আছে, বিভিন্ন রকম সমস্যা আছে। সো দ্যাট ক্যান বি অ্যানাদার সেক্টর। অ্যাগ্রো প্রসেসিংয়ে আমরা অনেক কিছু প্রডিউস করি, কিন্তু সেটা মূলত আমরা বিদেশে পাঠাই, সেটা বাঙালিরাই খায়। আমরা যে আমাদের নন বাঙালি যারা, তাদেরকেও খাওয়াতে হবে। সো সেটা খাওয়াতে গেলে আমাদেরকে স্ট্যান্ডার্ডস ইনশিওর করতে হবে যে না, আমরা রাইট ফুড সিকিউরিটি অ্যান্ড যেসব কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড, সেগুলো আমরা করতে পারি। সো দিজ আর কুড সাম পটেনশিয়াল সেক্টরস, বাট দেয়ার কুড বি আদার সেক্টরস অ্যাজ ওয়েল। যদি বলি না ঠিক আছে, অন্যান্য দেশ তারা কার প্রডিউস করছে, সেখানে আমরা কেন করতে পারি না, তাহলে আমাদেরকে ওই জায়গায় এটা হতে পারে যেটা আমাদের জন্য একেবারে নতুন। সো দেয়ার আর ডিফারেন্ট সেক্টরস ক্যান বি। আমি যদি বলি, সেটা হচ্ছে যে এখানে আমাদের হোয়াইট পেপার রিপোর্টে এখানে বলছে যে উই আর অলরেডি ইন মিডল ইনকাম ট্র্যাপ, বাট মেবি নট অ্যাজ সিরিয়াস অ্যাজ যেটা হতে পারে। কিন্তু এখান থেকে আসলে আমাদের উঠে আসতে হলে সেটা হচ্ছে নাম্বার ওয়ান, উই হ্যাভ টু প্রডিউস এনাফ জবস। ওকে, এবং এনাফ শুধু জবস প্রডিউস করলেই হবে না, আমাদেরকে ডিসেন্ট জবস প্রডিউস করতে হবে, যেটা হচ্ছে মানুষ সেইটাকে সে যেন একটা গুড লাইফ লিড করতে পারে। ওকে, এবং সেটার জন্য আমাদের উই নিড টু প্রমোট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপ দ্য প্রাইভেট সেক্টর। এটার আসলে কোনো বিকল্প নাই। এটা ছাড়া যদি আমরা অন্য কোনো রুটে যাই, সেই রুট আসলে কতটুকু আমাদের জন্য সফল হবে, দ্যাট আই সিরিয়াসলি কোয়েশ্চেন। থ্যাংক ইউ। একটা দেশ চার ভাবে ইনকাম করতে পারে আসলে। একটা হচ্ছে আপনার এক্সপোর্টস থেকে, একটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টস থেকে, একটা হচ্ছে রেমিটেন্স থেকে, আরেকটা হচ্ছে আপনার যদি বলি হচ্ছে ট্রাভেল থেকে, মানে বাইরে থেকে যারা পর্যটক আসতেছে, এই চারটা থ্রুতে মোটামুটি একটা দেশ ইনকাম করতে পারে। তো আমরা যখন অর্থনীতি আলোচনা করতে যাই, আমরা দেখি মোটামুটি আসলে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড কথাবার্তাই বেশি বলি, কিন্তু এখনো ওয়ার্ল্ডে আসলে আমার কাছে মনে হয় যে কৃষি খাতটা এখনো মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে রয়ে গেছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমি মনে করি এই দেশে এখনো থুতু ফেললে থুতুর গাছ হয়, এতটা আমি একটা দেশ আমরা পাইছি আল্লাহর রহমতে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি বাংলাদেশ থেকে আসলে ওভাবে কৃষি পণ্যগুলো এক্সপোর্ট হয় না, এই রিলেটেড কাজগুলো আসলে আমরা করছি না। আমাদের মোটামুটি যে প্রাকৃতিক নৈসর্গ যেগুলো আছে, পর্যটক খাতে হালকা মনোযোগ দিলে আমরা প্রচুর ইনভেস্টমেন্টস আনতে পারবো বলে আমরা মনে করি, বা পর্যটক খাত থেকে প্রচুর আয় করতে পারবো বলে আমি মনে করি। এইদিকে আমাদের আসলে মনোযোগ নাই, একদমই নাই। আর বাংলাদেশ যেহেতু একটা প্রাকৃতিক একটা সৌন্দর্যের দেশ, বা প্রাকৃতিক একটা আমি বলবো যে হচ্ছে যে ব্লেসড একটা দেশ প্রাকৃতিকভাবে, এখানে হেভি ইন্ডাস্ট্রিগুলো যদি আসেও এই প্রাকৃতিক ব্যাপারগুলো কি নষ্ট হবে কিনা, ওই দিকটাও আমাদের আসলে ভাবা উচিত। আরেকটা জিনিস আমি দেখছি হচ্ছে যে আমাদের একজন ভাই বললেন শেষের দিকে যে আমাদের লেদার ইন্ডাস্ট্রি বা হচ্ছে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি খুব গ্রো করার কথা ছিল। আমি কনসালটেন্সি করি, আমি বেশ কিছু ফুটওয়্যার ইন্ডাস্ট্রি তৈরিও করেছি, স্টিল স্ট্রাকচার রিলেটেড কাজ করেছি ওদের। আমি দেখছিলাম একটা সময় এটা বুম হওয়ার একটা সম্ভাবনা খুব ছিল, কিন্তু যেটা এখন কমে গেছে বলে মনে হচ্ছে আমার। তো আবার আমরা দেখলাম যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য লেদার, স্পেশালি লেদারের জন্য ইটিপি রিলেটেড সাভারে বেশ কিছু কাজ করা হয়েছে। ওইখানে কিন্তু ইনভেস্টররা যায়নি, বা লেদারের ইন্ডাস্ট্রির লোকজন যায়নি, যেতে পারেনি। তো সরকারের বিভিন্ন ইনিশিয়েটিভ আছে দেখছি আমরা, এখানে যাচ্ছে না, আবার অনেক জায়গায় ইনিশিয়েটিভ নাই, কিন্তু নেওয়া উচিত। এই ব্যাপারগুলো আসলে কিভাবে সমাধান করা সম্ভব, বা আমরা গোয়িং ফরওয়ার্ড কিভাবে দেখছি আসলে। থ্যাংক ইউ। আপনি বললেন এগ্রিকালচারের কথা, ট্যুরিজমের কথা, আর লেদার অ্যান্ড ফুটওয়্যারের কথা, স্পট অন। লেদার অ্যান্ড ফুটওয়্যারে আমাদের ইটিপির সমস্যা, এলডাব্লিউজি সার্টিফিকেশনের কথা, এবং ওটা নিয়ে আসলে আমরা কাজ করতে না পারা, দ্যাট ইজ আ জেনুইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আসলে আপনি যদি আমাদের দেখেন, আমরা লেদারে আসলে ক্রুড লেদারটাকে এক্সপোর্ট করি, আমরা আসলে অন্য কোনো কিছুই করতে পারি না, বিকজ আমাদের আসলে এলডাব্লিউজি সার্টিফিকেশনটা নেই। এটা নিয়ে আমি আপনাকে বলতে পারি যে আমাদের অ্যাডভাইজার মহল থেকেও আসলে এখন চেষ্টা চলছে এটাকে কত দ্রুত আকারে সমাধান করা যায়। দিস ইজ অ্যান অপরচুনিটি এরিয়া, যেটা আসলে আমরা যদি একটু কাজ করতে পারি তাহলে অনেকাংশে আমাদের
ডেভেলপমেন্ট হবে। সো ইট ইজ ভেরি ক্লিয়ার এবং ওয়েল সেড। ট্যুরিজম নিয়ে আমি পার্সোনাল একটা কথা বলতে পারি যে ট্যুরিজম নিয়ে অ্যাজ ইউ রাইটলি সেই, যেখানে যদি আসলে বাইরে থেকে কিছু ইনভেস্টমেন্ট আসে তাহলে আমাদের এই সেক্টরটা অনেক অনেক ডেভেলপড হবে। এখানে আমি বিডা থেকে বলতে পারি যে এটা নিয়ে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। এটার ফার্স্ট স্টেপটা হচ্ছে, আমাদের আরেকটি প্রবলেম আছে যে আমরা যখনই কোনো কিছু করতে যাই বা যখনই কাউকে আসতে বলি ওদের ডেটা লাগে। তো আমাদের দেশে আবার ডেটা পাওয়াটা না খুবই দুষ্কর একটা ব্যাপার, যে আসলে আমাদের এখানে আমি যদি আজকে বলি আমাদের দেশে কত লোক ট্যুরিস্ট আসে, এটার কোনো কনসিস্টেন্ট আনসার আসলে আমাকে সার্ভেগুলো দিতে পারবে না আসলে, বা আমার প্রাইসিং ইলাস্টিসিটি কত, আমার রাইট প্রাইস পয়েন্টটা কত আমার দেশে এখানে কক্সবাজার একটা হোটেলে, এরকম কোনো স্টাডি বা কোনো কিছু নাই। ফার্স্ট স্টেপে আমরা যেটা করার চেষ্টা করছি, এরকম আমরা একটা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি যে আমার একটা ডেটা সেট থাকবে বা একটা ইনফরমেশন পুল থাকবে, যেটার বেসিসে আসলে দেন আমি নেক্সট ধাপগুলোতে আসলে ট্যুরিজম সেক্টরেও ইনভেস্টর আনতে পারবো। বাট শর্ট আনসার ইজ বেসিক্যালি যে আমরা এইখানে কাজ করার জন্য বিডার থেকে আমরা কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি পর্যটন কর্পোরেশনের সাথে কাজ করে। আর প্রথম যে প্রশ্নটা ছিল অ্যাগ্রো প্রসেসিং বা এগ্রিকালচার, এটা অলসো ভেরি ক্লিয়ার, এটা নিয়ে আসলে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। এখানে আসলে আমার মনে হয় আমাদের যে পলিসি ইনসেন্টিভগুলো আছে সেগুলোতে আসলে আমরা অনেক এগিয়ে আছি, এটার রাইট মার্কেটিংটা করা হয় না। তো এই রাইট মার্কেটিংটা করার জন্য আসলে আমাদের কিছু কাজ করতে হবে। সাপ্লাই সাইডে কোল্ড স্টোরেজ বলেন বা আসলে আমার লজিস্টিক্স এন্ডে আসলে আমার কিছু কিছু প্রবলেম আছে, যেই কারণে আসলে আমরা ওই ফ্রেশনেস বলেন কোয়ালিটিগুলো এনশিওর করতে পারি না। এখানে অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। সো এইটা আনার জন্য আমাদেরকে অপরচুনিটিগুলোকে রাইটভাবে মার্কেটিং করতে হবে যাতে আমরা এইখানে ইনভেস্টমেন্টটা পাই। সো এটা হচ্ছে, এগুলো নিয়ে সবগুলো নিয়ে চিন্তা আছে, কাজ চলছে। আপনাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টটাও নোটেড। এখানে আসলে ওই মানে অগ্রগতিটা দেখানোর জন্য আসলে কিছু বেসিক কাজ করতে হয়, যেটাতে আসলে সময় লেগে যাচ্ছে। এটাই হচ্ছে আমার উত্তর। অ্যাগ্রো প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের এগ্রিকালচারাল গুডসের ক্ষেত্রে মেইন একটা জিনিস হচ্ছে আমরা যখন এগুলো এক্সপোর্ট করতে চাই তখন কিন্তু এক্সপোর্টের স্ট্যান্ডার্ডস মিট করতে হয়। যে এটা আমাদের যেসব স্বাস্থ্য থেকে শুরু করে প্রোডাকশন বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। আপনি যদি সার্টেন পার্সেন্টেজ অফ ইভেন এখানে ইউরিয়া কন্টেন্টও বেশি থাকে, আপনি সরিষার তেল এটা এক্সপোর্ট করতে পারবেন না। এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে কীভাবে ইউজ হয়েছে, কত পার্সেন্ট। এরকম আরও অনেক ইন্ডিকেটরস আছে এবং প্রত্যেকটা এগুলো যেহেতু ফুড প্রোডাক্টস, এগুলোর এই স্ট্যান্ডার্ডসগুলো বাইরে ওটা তারা খুব স্ট্রিক্টলি মেনটেন করে। সো আমাদের এটার এক্সপোর্ট মার্কেট ডেভেলপ করতে হলে আমাদেরকে আসলে এই স্ট্যান্ডার্ডসের জায়গায় খুব বড়োভাবে কাজ করতে হবে। আদারওয়াইজ আমরা যতই কৃষিতে নিজেরা একদম ভালো করে ফেলি না কেন, আমরা বাইরে এটা পাঠাতে পারবো না এবং আমরাও সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্টস কনজিউম করবো। এটা একটা আমাদের সবচেয়ে বেশি আমি বলবো যে বড় ইস্যু, স্ট্যান্ডার্ড ইনশিওর করা। ট্যুরিজমের ক্ষেত্রে একটা যে জিনিস হচ্ছে, আমরা যদি ট্যুরিজম প্রমোট করতে চাই, আপনি চিন্তা করেন যে বাইরে থেকে একজন ট্যুরিস্ট আসবে, উনি কক্সবাজারে যদি 7 দিন থাকতে চায়, উনি কী করবে? আপনি যদি কক্সবাজারে যাই, আমরা একদিনের পরে আর কি করতে পারি? আমাদেরকে অ্যাক্টিভিটি দিতে হবে। যিনি আসুক তাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিতে হবে। এবং আপনি যদি বিভিন্ন এক্সাম্পল দেখেন, আমি যদি ইন্ডিয়ার একটা এক্সাম্পল আছে, তারা ধুধু মরুভূমির মধ্যে গরমের মধ্যে দে প্রোভাইড সাম সর্ট অফ স্যান্ড পার্ক, যেখানে আপনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পারবেন। সো আমাদেরও বিভিন্ন যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলোকে মূলত অ্যাক্টিভিটি বেস করতে হবে, যেখানে ট্যুরিস্টরা এসে বিভিন্ন কাজ করার সুযোগ পাবে। সোজা ভাষায় যে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা, বিভিন্ন গেমস হোক, অন্যান্য জায়গায় ঘুরে দেখা হোক। কারণ আপনি যদি এখন সুন্দরবনেও যান, আপনি সুন্দরবনে কি অ্যাক্টিভিটি করতে পারবেন? আপনার কি ফ্যাসিলিটি সেখানে আছে? দ্যাট ইজ নাথিং, সিম্পলি নাথিং। সো আমাদের অ্যাকচুয়ালি ওই ট্যুরিস্ট স্পটগুলোকে অ্যাক্টিভিটি সেন্ট্রিক করাটা ইট কুড বি ওয়ান অ্যানাদার স্টেপ। সো এই দুটো জিনিস আমি জাস্ট ভাইয়ের সাথে যুক্ত করেছিলাম। থ্যাংক ইউ। পুরো কনভারসেশন থেকে আমি জাস্ট একটা জিনিস যেটা রিয়েলাইজ করছি, যে পুরো কনভারসেশন থেকে অ্যান্ড পিপল পারসেপশন অ্যারাউন্ড আস, যেটা বুঝতে পারছি যে সবাই ইকোনমি নিয়ে এখন খুবই আতঙ্কিত মনে হচ্ছে। কিন্তু যেটা আমার পারসেপশন থেকে যদি বলি, যখন ইকোনমির আসলে সবচেয়ে ক্ষতিটা হয়ে গেছে তখন মনে হয় আমরা সবাই ঘুমিয়েছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউটকামসগুলা, কিছু ব্যাড ডিসিশন যেগুলো আগে নেওয়া হয়েছে সেগুলোর আউটকামসগুলো বেসিক্যালি আমরা এখন দেখতে পাচ্ছি। অনেক ইনফ্লেশন কেন হচ্ছে? অনেক দিন ধরে আমাদের যেই ক্রাইসিসটা হয়েছিল, যে আমাদের রেটটা, ডলার এক্সচেঞ্জ রেট আর্টিফিশিয়ালি কমিয়ে রাখা হয়েছিল, সেটার একটা ইম্প্যাক্ট ছিল। সো ইনফ্লেশনটা এখনও আছে, কিন্তু এখন যেটা ভালো দিক দেখছি সেটা হচ্ছে যে কারেক্টিভ মেজার্সগুলো কিন্তু এখন নেওয়া হচ্ছে ইনফ্লেশন কমানোর জন্য। পলিসি রেট কিন্তু হাই। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এটার জন্য কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট যেটা, এটা হার্ট হচ্ছে।
কিন্তু আমরা কিন্তু এক্সপেক্ট করছি যখন জুনের দিকে কিন্তু 7-8% যদি চলে আসে তখন হয়তো কমবে। আরেকটা যেই পয়েন্টটা পার্টিকুলারলি আমি একটু ডিসঅ্যাগ্রি আমার অপিনিয়নটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে সাপোর্টটা দিচ্ছে ব্যাংকিং সেক্টরে, এখন বেসিক্যালি যেটা ব্যাংকিং সেক্টরে আমাদের যেটা হয় যে যদি লিকুইডিটি সাপোর্টটা এখন না দিত তাহলে কি হতো, এটার এগেনস্টে অনেকের কমপ্লেইন থাকতে পারে যে লিকুইডিটি কেন ইনজেক্ট করছে, দিস উইল ফার্দার এনহেন্স ইনফ্লেশন। বাট এই মুহূর্তে অ্যাকচুয়ালি করার কি ছিল আমাদের, এটা যদি না করা হয়, এখন আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, লাস্ট টাইম যখন ইনফ্লেশন বেড়েছিল ইনজেক্টিং করার জন্য মানি, তখন গভর্নমেন্ট কেন নিচ্ছিল, গভর্নমেন্ট কিন্তু তার বাজেট ডেফিসিটকে ফাইন্যান্স করার জন্য তখন ইনজেক্ট করছিল মানি, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে। কিন্তু এবারের কেসটা কিন্তু ডিফারেন্ট, যদিও বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেওয়া হচ্ছে এটা কিন্তু ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, আপাতত ক্রাইসিসটাকে হ্যান্ডেল করার জন্য। এটা যদি না হতো পরের দিনে আমরা সবাই হয়তো ব্যাংকে দৌড় দিতাম, যে যে ভালো ব্যাংক থেকে আমরা টাকা উঠাই ফেলতাম, সেটার জন্য কিন্তু আমাদের সিচুয়েশনটা আরও ওয়ার্স অফ হতো। বাট এখন আই থিঙ্ক যে মানে কারেক্টিভ মেজার্স আর গোয়িং অন, অ্যান্ড আপনারা এফডিআই এ জোর দেওয়ার কথা বলছেন, অবভিয়াসলি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, বাট অ্যাট দি সেম টাইম আমাদের এক্সপোর্ট সেক্টরটাতে অ্যান্টি এক্সপোর্ট বায়াস আছে, export diversification, these are going to be very important going forward. But the good thing is that our remittance and export sector are doing well. Remittance hopefully 30 billion cross korbe and export 50 billion cross korbe. So এই দিকটা থেকে ইকোনমিতে চ্যালেঞ্জ থাকলেও কিছু দিক আমাদেরকে হোপ দেখাচ্ছে। অবভিয়াসলি ইটস আ ডিফিকাল্ট সিচুয়েশন, বাট অ্যাজ অলওয়েজ ব্যালেন্স করার চেষ্টা করছে, কারেক্টিভ মেজার নেওয়ার গভর্নমেন্ট চেষ্টা করছে, ওরা এডিপি স্ল্যাশ করছে, বাজেট সাইজ কমাচ্ছে। সো আই থিঙ্ক উই ক্যান হোপ ফর সামথিং বেটার। থ্যাংক ইউ।